আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন লন্ডন থেকে। স্বাগত জানাচ্ছি কাজী হেমায়েতুদ্দিন মিশন। সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনারা জানেন সবাই যে এখানে পেন্টাগনের শীর্ষ কর্তারা ভারতবর্ষে এসেছেন। আজকে তাদের ফিরে যাওয়ার কথা। কাল রাতে জেডি ভান্সের ফোন এসছিল। জেডি ভান্সের ফোন এসছে, সেই কথাটা আমরা জানলাম কি করে? মোদির টুইট থেকে। মোদি সেখানে দুটো কথা লিখেছেন। তার মর্মার্থ ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন যে ভারতীয় কূটনীতি কোন রাস্তা ধরেছে এবং আমেরিকা কি ভাবছে। 2 নম্বর হচ্ছে শেখ হাসিনা, তার সম্পর্কে বিস্তারিত খবর নিয়েছেন জেডি ভান্স। তার শরীর স্বাস্থ্য সম্পর্কে তো বটেই, এবং তার এই যে ইন্টারভিউ, এই যে বিশেষ করে তার যে সাংবাদিক সম্মেলন, সেই সম্পর্কে এবং ভারতের প্রত্যুত্তর নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। কথা হয়েছে গঙ্গার জলবন্টন চুক্তি এবং সামনের ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের আসার ব্যাপার। সব মিলিয়ে যে কথাটা হয়েছে, আমি সেটা আস্তে আস্তে একটা একটা করে ব্যাখ্যা করব। প্রথমে আসি নরেন্দ্র মোদীর টুইটে। নরেন্দ্র মোদী টুইটে যে দুটো শব্দ উনি ব্যবহার করেছেন, স্ট্র্যাটেজিক এবং লোকাল কনফ্লিক্ট। দেখুন, আমাদের সঙ্গে এখানে আপাতত পাকিস্তান বাংলাদেশে কোনো যুদ্ধ নেই আমাদের সঙ্গে। রইল পরে যুদ্ধ কোথায় হচ্ছে? রইল পরে ইরানে, আর ওদিকে হচ্ছে ইউক্রেনে, যার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। তাহলে স্ট্র্যাটেজিক্যালি ভারতের সঙ্গে এক থাকতে হবে, এই কথাটা মোদিজিও উল্লেখ করলেন কেন? তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। নিশ্চয়ই এমন কোনো কথা হয়েছে যার প্রত্যুত্তরে নরেন্দ্র মোদীকে এই কথাটা বলতে হয়েছে জেডি ভান্সকে। তিনি টুইট করে বলেছেন, এবং তার তৃতীয় সন্তান জন্মানোর জন্য, জেডি ভান্সের তৃতীয় সন্তান জন্মানোর জন্য সেকেন্ড লেডিকে তিনি অভিনন্দন জানিয়েছেন এবং বাচ্চাদের সুস্বাস্থ্য এবং তাদের পরিবারের দীর্ঘ জীবন কামনা করেছেন, যেটা স্বাভাবিকভাবে হয়। শেখ হাসিনা প্রসঙ্গে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেন শেখ হাসিনা কি ভাবছেন। তিনি ডিসেম্বর বলছেন, তিনি কবে নাগাদ, তার মধ্যে কি প্ল্যানিং চলছে, আপনারা কি ভাবছেন, আমাদের ওখানে যে মিটিং হচ্ছে সেই মিটিং এর মর্মার্থ আপনার কাছে কতটুকু এসে পৌঁছেছে। যদিও আপনার কাছে পৌঁছানো মানে এটা পৌঁছাবে, এটা ধরে নিয়েই আমার কথাটা বলা। এ সম্পর্কে আপনার মতামত, এই সমস্ত ব্যাপার নিয়ে কথা হয়েছে। বিশেষ করে শেখ হাসিনার ব্যাপারে তিনি অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেন যে তার মতামতটা কি। তিনি দেশে ফিরে নির্বাচনে অংশগ্রহণ করবেন, নাকি সরাসরি প্রধানমন্ত্রী হিসেবেই তাকে নিয়োগ করা হবে? কারণ তিনি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী। তিনি যদি চান তাহলে তারা প্রধানমন্ত্রী হিসেবেই ফের অভিষিক্ত করা হতে পারে। এখন নরেন্দ্র মোদী হয়তো বলেছেন এটা তার উপরেই ছেড়ে দিন, তিনি কি করবেন না করবেন এটা তার ইচ্ছা, তার দেশ, তার ইচ্ছা, তার উপরেই ছেড়ে দিন। আমাদের যতটুকু করার আমরা ততটুকু করব। আমি আবার বলছি যে ভারত সম্পূর্ণ একা করবে। যদি আপনাদের মনে হয় আপনারা আমাদের সাহায্য করবেন, বারবার বলছেন, তাহলে পরে আমাদের আপত্তি নেই।
জেডি ভান্সকে মুখের ওপর আর একবার বলে দিয়েছেন নরেন্দ্র মোদী। সুতরাং নরেন্দ্র মোদী নিজের জায়গা থেকে সম্পূর্ণ পরিষ্কার, যাকে বলে ক্লিয়ার। এদিকে থার্ড হচ্ছে জলবন্টন, গঙ্গা জলবন্টন চুক্তি নিয়ে যে জল ঘোলা হচ্ছে, সেখানে ভারত কি চাইছে। নরেন্দ্র মোদীর সঙ্গে কথাবার্তায় এই প্রসঙ্গ উঠে আসে। নরেন্দ্র মোদী বলেছেন যে এইটা নিয়ে কথা বলতে গেলে দেশের প্রধানমন্ত্রীকে তো আমাদের দেশে আসতে হবে। বিমস্টেকের সভাপতি হিসেবে তাকে ডাকা হয়েছিল আমাদের এতে। যত সব অর্গানাইজেশন আছে তাদের সভাপতিদের ডাকা হয়েছে, বিমস্টেকের সভাপতিকেও ডাকা হয়েছে। বাংলাদেশকে তিনি যেমন রিপ্রেজেন্ট করছেন, তা ব্রিক্সে ডাকা হয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়নি যে তিনি আসবেন কি আসবেন না। আমার মনে হয়, আপনারা যদি আমায় জিজ্ঞেস করেন, আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে আমার মতামত যে তিনি এলে ভালো, না এলে আরো ভালো। এলে ভালো এই প্রসঙ্গে যে এলে অন্তত তারেক রহমানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হতে পারত, সেটা বাংলাদেশের কূটনীতির পক্ষে ভালো ছিল। আর না এলে গঙ্গা জলবন্টন চুক্তি রিনিউ হবে না। সেক্ষেত্রে আগামী খরা বলবো না, আগামী যে গ্রীষ্মকাল, তাতে তো আপনার দেশে খরা দেখা দেবে। তাই আমি মাঝে মাঝেই বলি দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। এখনই যা আপনার চাল ডাল তেল নুনের যা অবস্থা, তারপর কিছুটা হাসি ঠাট্টা মস্করা হয় যে একদিকে আপনাদের গালাগাল করছে, আবার একদিকে আপনাদের থেকে তেল নুন ডাল চাল চাইছে। তা আপনাদের কূটনীতি এমন, আপনারা চাবুকও মারবেন আবার খেতেও দেবেন। নরেন্দ্র মোদী হাসেন, শোনা কথা এগুলো। নরেন্দ্র মোদী হাসেন। তো শেষ যে খবরটা আমি পেলাম সেটা হচ্ছে আপনাদের এই যে আছেন সেনাপ্রধান, তিনি নাকি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর গিয়েছিলেন। এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে তিনি কেন গেলেন, তার নাকি মামা না কার অসুস্থতা, তাকে নিয়ে গেছিলেন। মামাকে ফেলে, অসুস্থ মামাকে ফেলে তারপর তিনি সুদান চলে গেলেন। কাল রাতে আইএসপিআর থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে যে সেনাপ্রধান উনি চলে গেছেন সুদান, যেখানে জাতিসংঘের আপনার শহীদ তৈন ওখানে রয়েছে। এখন বলা হচ্ছে সুদান, ফ্রান্স গিয়েছেন না ইতালি গিয়েছেন সেটা তো বলা যাচ্ছে না। কারণ শেখ হাসিনা এটা বলে দিয়েছেন যে দেশে ফিরে আমার মুখোমুখি হওয়ার সাহস কিন্তু ওয়াকারুজ্জামানের নেই। আর ওয়াকারুজ্জামান খুব ভালো করে জানেন পাশা বদল হচ্ছে। যেটা উনি করতে চেয়েছিলেন ইসলামিক কান্ট্রি, সেটা করতে পারছেন না। এখন জামাতও সুর বদল করে দিয়েছে। প্রথম আলো, যারা একেবারে আপনাদের এক নম্বর কাগজ, যারা তুখোর হাসিনা বিরোধী ছিল, তারাও একটু একটু সুর বদলাচ্ছে। সব কাগজই সুর বদলাবে। এখন তারেক রহমান এবং তার পারিষদ বর্গ কবে চীনের কোল থেকে নেমে ভারতের কোলে ঢুকবে আর ভারতের কোলে বসবে, সেই অপেক্ষায়। তবে ভারত কোলে জায়গা দেবে না, হাঁটুর পাশে একটা হয়তো জায়গা দিলেও দিতে পারে। কারণ বিএনপি হচ্ছে অবিশ্বাসের দল, বিশ্বাসঘাতকের দল। তাদেরকে ভারত বিশ্বাস করে না। একবার
দুর্ঘটনা ঘটেছিল 2004 সালে। তারপর আবার একটুখানি চেষ্টা করেছিল ভারত, জয়শঙ্কর গেছিলেন নিজে, রাষ্ট্রদূতকে পাঠাননি, তখন বিনয় বার্মা ছিলেন আমাদের রাষ্ট্রদূত, তাকে পাঠাননি, নিজে গিয়ে তার উপস্থিত হয়ে তার সমবেদনা জানান, মোদিজি চিঠি পিঠি দেন, তার উপযুক্ত জবাব তারেক রহমান দিয়েছেন। ভারত সফর না করে তিনি সোজা চলে গেছেন বেজিংয়ে। এদিকে আমেরিকার তারা খেয়ে বেজিংকে তো সব ঠান্ডা বাক্সে পাঠিয়ে দিয়েছেন। বেজিং এত চালাক, বেজিং তাতে কি বিন্দুমাত্র কিন্তু নিরুৎসাহ হয়নি। তারা উল্টে বলছে, আমরা বাংলাদেশের সঙ্গে আমরা সুসম্পর্ক রেখে চলতে চাই এবং আগামী দিনে আমরা কার্যক্ষেত্রে আরো কাছাকাছি আসবো। মানে বেজিংও ছাড়তে চাইছে না, আমেরিকাও ছাড়তে চাইছে না, দুপক্ষে ওখানে মারামারি হচ্ছে। তারেক রহমানের দুই ঠ্যাং ধরে দুইজনে টানছে, এক আমেরিকা টানছে আর হচ্ছে বেজিং টানছে। মধ্যখানে ঠ্যাং ছিঁড়ে না আধা আধে হয়ে যায় তারেক রহমানের যা অবস্থা। সাথে বলেছিলাম ঝাড়ে চড়েছে, রক্তাক্ত হবে, এখন দেখুন রক্তাক্ত হচ্ছে কিনা। সমগ্র ব্যাপারটার মধ্যে যেটা ঘুরে ফিরে আসছে, আপনাদের সেনাপ্রধান ভাগলবা হবেন, আমার কথা মিলিয়ে নেবেন। তিনি শেখ হাসিনার মুখোমুখি তিনি হবেন না, তার আগেই তিনি দেশত্যাগ করবেন। সেগুলো গুছোচ্ছেন কিনা, আগের গুছোচ্ছেন কিনা, আর ওখানে অ্যাসাইলাম চাচ্ছেন কিনা, ফ্রান্স বা ইটালিতে অ্যাসাইলাম চাচ্ছেন কিনা, তার ব্যবস্থা করতে গেছেন কিনা তা আমি জানি না। পরবর্তীকালে নিশ্চয়ই প্রকাশ পাবে। ভাগবেন তো বটেই, দেশে তিনি থাকবেন না। দ্বিতীয় হচ্ছে জামাতের স্বপ্ন পূরণ হলো না। তৃতীয় হচ্ছে যদি তারেক রহমান না আসেন তাহলে পরে গঙ্গা পানি চুক্তি নবায়ন কোনো মতেই সম্ভব না। আর চতুর্থ হচ্ছে পেন্টাগন আজ ফিরে যাচ্ছে প্রতিনিধি দল। গতকাল দীর্ঘ সময় জেডি ভান্স প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেন। সব মিলিয়ে যদি আপনি একত্র যদি করেন, তাহলে আমার মনে হয় ঘটনা প্রবাহ খুব তাড়াতাড়ি এগোচ্ছে এবং এই অবস্থার পাল্টি খেতে খুব একটা বেশি সময় লাগবে না। আর তারেক রহমানকে দেশ ছাড়তে হবে। অর্থাৎ যারাই কুচক্রী ছিল একটাও ছাড়া পাবে না, শুধু শেখ হাসিনাকে ফেরত আসতে দিন। আর সেই দিন আমার মনে হয় খুব একটা দূরে নয়। আমি বলেছিলাম আগস্ট সেপ্টেম্বর, তার মধ্যেই বড় কিছু ঘটে যাবে। আমি আগস্টেই চিন্তা করছি, আগস্টে হয়তো হবে না, এত তাড়াতাড়ি হবে না, সেপ্টেম্বর হবে হয়তো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং প্রতীক্ষা করুন শেখ হাসিনার ফেরার। কাদির স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের ভিডিওতে আমাদের চ্যানেলে। এই মুহূর্তে কথা বলতে চাই একটি চমকপ্রদ বিষয় নিয়ে। শেখ হাসিনাকে ফেরাতে ঢাকায় প্রধান কি ঘটছে নেপথ্যে। আমি আজকের দিনের আরেক ভাগের ভিডিওতেই হালকা করে একটু তথ্য দিয়েছি যে প্রধান ঢাকায় এসেছেন। এই মুহূর্তে শুনুন বিস্তারিত। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি তবে বড় ধরনের কোনো পট পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে? একদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, অন্যদিকে কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই নীরবে ঢাকায় এসে উপস্থিত হয়েছেন ভারতের প্রভাবশালী বৈদেশিক গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন। শেখ হাসিনার ভারতে অবস্থান, তার দেশে ফেরার ইচ্ছা এবং বাংলাদেশ সরকারের অনড় প্রত্যার্পণ দাবির সংবেদনশীল আবহেই অনুষ্ঠিত হচ্ছে এই সমান্তরাল কূটনৈতিক ও গোয়েন্দা তৎপরতা। কিন্তু কেবল কি হাসিনা ইস্যু, নাকি এর নেপথ্যে কাজ করছে চীন, পাকিস্তান ও তুরস্ককে ঘিরে নতুন সামরিক অক্ষের উদ্বেগ?
এই মুহূর্তের সম্পূর্ণ বিশ্লেষণ আমরা উদ্ঘাটন করব বাংলাদেশ ভারত সম্পর্কের এই চাঞ্চল্যকর সমীকরণ। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এক নিঃশব্দ পদচারণা এখন আন্তর্জাতিক ও সামরিক বিশেষজ্ঞদের নজর কেড়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা র অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর সেক্রেটারি পদে দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ আমলা পরাগ জৈন। একই সঙ্গে তিনি ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক কাঠামো স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও নিয়োজিত রয়েছেন। গতকাল রোববার এয়ার ইন্ডিয়ার একটি সাধারণ ফ্লাইটে তিনি 3 সদস্যের এক প্রতিনিধি দল নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে তার সঙ্গে রয়েছেন অশ্বিন মুকুন্দর কোটনিস, রাহুল নেড়ি এবং শৈবাল রায় চৌধুরী। সবচেয়ে কৌতূহলজনক বিষয় হলো দুই দেশের কোনো দেশের সরকারের তরফে এই সফরের বিষয়ে পূর্ব থেকে কোনো সরকারি ঘোষণা বা প্রেস রিলিজ দেওয়া হয়নি। অত্যন্ত নীরবে অনুষ্ঠিত এই সফরের পেছনে আমন্ত্রণকর্তা হিসেবে ভূমিকা পালন করেছে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই। স্মরণ করা যেতে পারে চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশের ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী দিল্লি সফর করেছিলেন। বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর দ্বিপাক্ষিক নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে সেই সফরটি ছিল প্রথম বড় পদক্ষেপ। সেখানে ভারতের সামরিক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.এস. রমনের সঙ্গে কায়সার রশিদ চৌধুরীর দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক হয়। তার ধারাবাহিকতাতে এবার ভারতীয় গোয়েন্দা প্রধানের এই ঢাকা সফর। গোয়েন্দা পর্যায়ে আলোচনার ঠিক সমান্তরালে আজ সোমবার ঢাকার রাজনীতিতে গড়িয়েছে বড় কূটনৈতিক পদক্ষেপ। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজ মুখোমুখি হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। এই বৈঠকে এমন এক স্পর্শকাতর সময়ে অনুষ্ঠিত হয়েছে যখন গত বুধবার দিল্লিতে বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিক বৈঠক করাকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কে এক ধরনের নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে রাজনীতির এই গরম আবহাওয়ার মধ্যেও বাস্তবতার তাগিদে অর্থনৈতিক টানাপোড়েন নিরসনের উদ্যোগ থেমে নেই। জ্বালানি সংকট তীব্র হওয়ায় বাংলাদেশ সরকার সম্প্রতি ভারতের কাছে বাড়তি ডিজেল সরবরাহের অনুরোধ জানিয়েছে। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে কিছু তাৎপর্যপূর্ণ আমন্ত্রণ তুলে দিয়েছেন বলেই জানা গেছে। প্রথমত, আগামী মাসে ভারতের দিল্লিতে আয়োজিত হতে যাওয়া মর্যাদাপূর্ণ ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য ভারত সরকারের তরফ থেকে পুনরায় আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ভারতে একটি পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সফরের জন্য প্রাতিষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। আজ একদিকে যখন রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা চলছে, ঠিক তখনই শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা মুখোমুখি বসেছেন দুই দেশের দীর্ঘমেয়াদী নিরাপত্তা রূপরেখা সাজাতে। ভারতের আশ্রয়ে শেখ হাসিনা যাওয়ার পর ডিজিএফআই প্রধানের দিল্লি সফর থেকে যে বরফ গলতে শুরু করেছিল, তার মূল কেন্দ্রবিন্দুতে এখন দাঁড়িয়ে আছে শেখ হাসিনার দেশে ফেরার আইনি ও কূটনৈতিক পথ খোঁজা। ভারতে অবস্থানরত শেখ হাসিনা সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরে আসতে চান। কিন্তু অন্যদিকে বাংলাদেশ সরকারের অবস্থান অত্যন্ত কঠোর ও অনড়। সামনাসামনি দেখা যাচ্ছে, পেছনে অন্য ঘটনা ঘটছে। আমি বারবারই বলছি, ঢাকা স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রকাশ্যে যে শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি। তাই ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা। তবে দিল্লির যুক্তি সম্পূর্ণ ভিন্ন। ভারতীয় কূটনৈতিক কাঠামোর মতে শেখ হাসিনা কোনো পলাতক আসামি হিসেবে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেননি, বরং বাংলাদেশ বিমান বাহিনীর সুনির্দিষ্ট বিমানে করেই তিনি নিরাপদে দিল্লিতে পৌঁছান। ফলে ভারতীয় দৃষ্টিকোণ থেকে তিনি একজন বিপদাপন্ন অতিথি। এই কারণে দুই দেশের বর্তমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে সোজা হস্তান্তর করা আইনগতভাবে সম্ভব নয় বলে নয়াদিল্লি ইতিমধ্যে ঢাকাকে সাফ জানিয়ে দিয়েছে। যেহেতু শেখ হাসিনা এখন স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে আগ্রহী, তাই ভারত মনে করে বাংলাদেশ সরকারেরই উচিত এই প্রক্রিয়াটি মসৃণ করা। এক্ষেত্রে নয়াদিল্লি ঢাকার কাছ থেকে প্রধানত 3টি পদক্ষেপ প্রত্যাশা করছে। 1,
শেখ হাসিনাকে দেশে ফেরার সুবিধার্থে প্রয়োজনীয় ট্রাভেল পাস প্রদান করা। 2 তার স্বদেশে প্রবেশের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা। 3 বাংলাদেশে ফেরার পর আদালত ও আইনের মুখোমুখি হলে তিনি যেন সম্পূর্ণ ন্যায় বিচার পান তার লিখিত ও সুনির্দিষ্ট গ্যারান্টি দেওয়া। ধারণা করা হচ্ছে 2 দেশের এজেন্সি বা গোয়েন্দা পর্যায়ে এই বিষয়ে একটি সমঝোতামূলক খসড়া তৈরির পরই তা পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্তের জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ে পেশ করা হবে। ভারতের গোয়েন্দা প্রধানের এই ঢাকা সফরের পেছনের সময়কালটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমানে দক্ষিণ এশিয়ায় পাকিস্তান, চীন, তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের এক নতুন মাত্রা যোগ হচ্ছে। ইতিমধ্যে পাকিস্তান, চীন ও তুরস্ক একটি নতুন অর্থনৈতিক ও সামরিক বলয় তৈরিতে সক্রিয়। গত সপ্তাহে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে একটি নতুন ত্রিদেশীয় সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মূল শর্ত হলো এই 3টি দেশের যে কোনো একটি যদি কোনো বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয় তবে তা যৌথভাবে সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে এবং সবাই মিলে যুদ্ধে অংশ নেবে। উল্লেখ্য, গত বছরই পাকিস্তান সৌদি আরবের সঙ্গে পৃথকভাবে অনুরূপ সামরিক চুক্তি করেছিল। এর পাশাপাশি পাকিস্তান ও তুরস্কের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাম্প্রতিক ঘন ঘন ঢাকা সফরকে ভারত অত্যন্ত সতর্ক ও সন্দেহের চোখে দেখছে। ভারতের সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই অঞ্চলে পাকিস্তান ও ভারতের বিরোধপূর্ণ শক্তির উপস্থিতি নয়াদিল্লির সার্বিক নিরাপত্তার জন্য মারাত্মক উদ্বেগের কারণ। গোয়েন্দা প্রধানদের এই বৈঠকে দ্বিপাক্ষিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাচ্ছে। কক্সবাজারের শরণার্থী শিবির থেকে রোহিঙ্গারা শুধু আশেপাশের বিভিন্ন দেশেই ছড়াচ্ছেন না, বরং ভারতেও বিপুল সংখ্যায় অবৈধভাবে প্রবেশ করছে। নয়াদিল্লি একে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি হিসেবে দেখছে। পাশাপাশি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত রাজ্যগুলোর রাজনৈতিক স্থিতিশীলতা ও সীমান্ত নিরাপত্তার বিষয়েও 2 দেশের গোয়েন্দা প্রধানদের মধ্যে বিস্তারিত আলোচনা হবে বলে জানা যাচ্ছে। পরাগ জৈনের নীরবে ঢাকা সফর এবং দীনেশ ত্রিবেদীর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ, এই 2 ঘটনা কেবল সাধারণ কোনো কূটনৈতিক শিষ্টাচার নয়। একদিকে যেমন রয়েছে শেখ হাসিনাকে ঘিরে 2 দেশের চরম আইনি ও কূটনৈতিক জটিলতার সমাধান খোঁজার প্রচেষ্টা, অন্যদিকে রয়েছে ভূ রাজনৈতিক নিরাপত্তার এক বিশাল দাবার চাল। পাকিস্তান, তুরস্ক, চীন বলয়ের বিস্তার এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সুরক্ষার সমীকরণে বাংলাদেশ এখন বিশ্ব রাজনীতিতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখন দেখার বিষয় যে গোয়েন্দা প্রধান বাংলাদেশে এসছেন এবং শেখ হাসিনা প্রত্যাবর্তনের নিয়েই কাজ চলছে। আমার আগের ভিডিওটা কিন্তু এমনটাই ছিল। এই কাজগুলোর চূড়ান্ত পরিণতি আমরা নিশ্চয়ই খুব শীঘ্রই দেখতে পাচ্ছি বলেই প্রতীয়মান হচ্ছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।